অবশেষে সুদর্ণখালি। নদীর উপহার করে ছড়িয়া নিঃশ্বাস পরতে স্বর্গ সুখ। চলো। বাহ, এখানে যখন শীতের সময় আসি তুমি তখন এখানে উঠতে পারবে না। কেন এত ভিড়? এত ভিড়। ও কিছু করবে না না না, খাবার দাবার নিষেধ আছে। তবে দাদা এই সময় না আসলে তুমি এই জায়গাটা উপভোগ নিতে পারবে না। এটা বেশ ভালো। তুমি ঢুকতে পারবে না তখন। এটা তো ইয়ে আচ্ছা, এখানে বিভিন্ন রকম গাছ। এই গাছ আর একটা এই যে হ্যাঁ একদম ঝাড়গ্রামটা যাবোই আপনাদের সাথে। 2009-এর আগে ফরেস্টের মধ্যে অনেক পুকুর ছিল, কিন্তু যখন পুকুর কাটা হলো দেখা গেল যে আর একটা ব্যাড রিয়াকশন। যারা প্রচারম্যান তারা কী করছে, এই সমস্ত পুকুরের পাশে শেল্টার নিচ্ছে এবং অ্যানিম্যালগুলো এখানে জল খেতে আসছে এবং তারা ওখানে কী করছে, কখনো ইজি হয়ে গেল ব্যাপার। হ্যাঁ পোচিং আর ইজি হয়ে যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট বাধ্য হয়ে কী করলো, কিছু কিছু পুকুর ড্যামেজ করে দিল এবং স্যার কী করলো, সেই যেগুলো পুকুর ছিল সেই পুকুরগুলোর পাশে বানিয়েছে বেস ক্যাম্পগুলো, যেমন এখানে সুদর্ণখালি ক্যাম্প, দোবাঙ্কি ক্যাম্প। ফরেস্ট ডিপার্টমেন্ট ডে নাইট এখানে ওয়াচ করছে এবং দেখছে যাতে এখানে কোনোভাবেই না আর অ্যানিম্যালদের কোনো ক্ষতি না হয়। অ্যানিম্যাল যেমন জল করতে আসছে, তো এইটা দেখার পর দেখা গেলো যে অ্যানিম্যালদের হ্যাবিট চেঞ্জ হচ্ছে। যে অ্যানিম্যালটা আগে প্রত্যেক দিন লবণ জল পান করতে অভ্যস্ত ছিল তারা কিন্তু এখন আর লবণ করতেছে না, এখন তারা ক্রমাগত পুকুরে আসছে, যখন সম্ভব হচ্ছে না তখন তারা নদীর জল পান করে নিচ্ছে। তো এখন ভালো হেলথ আছে। এবং এই দেখুন সুন্দর করে যে বানিয়েছে না, এই লাইনগুলোকে বলে অবজারভেশন বা লাইন বা ভিউ পয়েন্ট। অর্থাৎ কি সুন্দরবন জঙ্গলটা এতটাই ডেন্স ফরেস্ট যে সহজে কোনো অ্যানিম্যালকে দেখার কোনো উপায় নেই। যদি কোনো অ্যানিম্যালরা এখান থেকে ক্রসিং করে, যেমন দেখুন পাখিটা ক্রসিং করছে, যদি এমনি কোনো ক্রসিং করে হেঁটে তাও দেখার চান্স থাকে। ওই জন্য একে ভিউ পয়েন্ট থেকে সহজে অবজার্ভ করা যায়, সেই জন্য এগুলো বানানো হয়েছে। এবং এইগুলো না থাকলে সহজে এখানে কোনোটা যদি হরিণ থাকতো বা শুকর বা বাঘ থাকতো আমরা দেখতে পেতাম না, কারণ এটা ভীষণ কষ্ট মনে হতো, মানে দেখতেই পেতাম না। হয়তো এখানে কল দিচ্ছে বা হয়তো তার অবস্থা বুঝতে পারছি, হয়তো এখানে বাঘ এসে গেছে, মাংকি কল দিচ্ছে কিন্তু বাঘ দেখতে পাচ্ছি না। লাইন থাকলেই ক্রসিং বাইরে এলেই দেখার চান্স থাকে, যেন বানানো হয়েছে এই পুকুরগুলো। স্যার দেখুন ওই বট গাছের মোটামুটি মিডল কানের ভিতরে দুটো পিজেন আছে, অরেঞ্জ ব্রেস্ট গ্রিন পিজেন বসে আছে। অরেঞ্জ ব্রেস্ট গ্রিন পিজেন পেয়েছেন কি স্যার? একবার বাংলা দেখুন মিডিল। তখন এখানে প্রথম 2014 সালে আসে গলিয়ার হেরন। গলিয়ার দেখার জন্য জেনিমারিয়া গ্রুপ নিয়ে আসে। তো ম্যামকে পিরকালি 4-এ কালকে যখন জেনিমারি আমাদের গ্রুপ নিয়ে যখন পেলাম গলিয়ার হেরন দেখে আমরা চলে আসছি। একজন স্যার বোটে আছেন আর ম্যাম বোটে আছেন, আর ম্যাম চলুন ওখানে যাই, যে বাঘ দেখার চান্স থাকতে পারে। ম্যাম বলছেন আমি এসেছি গলিয়ার দেখতে, আমি কেন টাইগার দেখবো, ইংলিশ আমাকে বলছে। তো স্যারটা এলেন, আমি উঠে দাঁড়িয়েছি, এখানে মিনিট 5-10 হয়ে গেছে। ঠিক ওই বড় গাছে ওইখানে বাঘ এসে দাঁড়িয়ে ওপর থেকে সেখানে আঁচড় দিচ্ছে, টেডার মার্কিং করছে। তখন আমরা এখান থেকে ছবি তুললাম লেন্স দিয়ে, দেখলাম ওর ডান চোখটা অলরেডি সাদা হয়ে গেছে। তো ওইটা দেখার পরে আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই চোখে কোনো ডিফেক্ট আছে, দুটো চোখ সমান নেই। ফরিদওয়ানকে ছবিটা দিলাম, স্যার দেখুন মনে হচ্ছে একটা বাঘ এখানে এসেছে, কিন্তু চোখটাকে দেখে স্বাভাবিক লাগছে না, আপনারা একটু অবজার্ভ করুন। আমি তো এক্সপার্ট নই। ফরেস্ট ডিপার্টমেন্ট ওটাকে দেখার পরে সত্যি সত্যি বাঘের চোখটা অলরেডি ড্যামেজ হয়েছে। ওইখানে খাঁচা দিয়ে ছাগল দিয়ে টোপ দিয়ে ওকে ধরে, দেখছে বাঘটা অলরেডি এজেড হয়েছে, জঙ্গলে শিকার করার ক্ষমতা কমে যাচ্ছে, সেই জন্য ওটাকে ধরে ওই রেস্টুরেন্টটা থেকে নিয়ে গেল। সেই বাঘটা এখন আছে। যে বাঘটা জঙ্গলে হয়তো 12 বছর 13 বছর বাঁচতো না, সেই বাঘটা বহাল তবিয়াতে 19 বছর বেঁচে আছে, এখনো সুস্থ। এখন সুস্থ। ওকে রোজ
ফিডিং করানো হয়, চোখে কিছু আর করা ট্রিটমেন্ট যায় করা না। হয় না, চোখ সেভাবে আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় কোনো ফিশিং বোট কিছু হয়তো ধাক্কা বা ধাক্কা নয় স্যার, ফিশিং বোটে ও অ্যাটাক করার জন্য লাফিয়ে পড়েছিল। ফিশারম্যানরা বাঁচার তাগিদে হওয়াই লাঠি দিয়ে কিছুতে আঘাত করেছিল, বাকি সেটা চোখে লাগে, কিংবা দ্রুত ছুটতে গিয়ে গাছের কাছে গায়ে হতে পারে। তো এরকম কিছু ঘটনাতে ওর চোখটা গেছে, সেই জন্য এই বাঘটাকে আর জঙ্গলে ছাড়িনি। এখন সেই বাঘটা শুধু এই আমার ঝাঁকালে পার্কে রাখা আছে। কোথায় টিয়া বসেনি? বলার নেই কিছু, আসতে পারে না আসতে। সুধন্যখালী ওয়াচ টাওয়ারে যখন আসি আমরা শীতের সময় টুমায়, তখন এত ট্যুর থাকে, এত ট্যুরিস্ট থাকে যে এরকম নিঃশব্দে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে থাকা যায় না। জঙ্গলের যে একটা নিস্তব্ধতা আছে, জঙ্গলের যে একটা নিরিবিলি মাধুর্যটা অনুভব করা যায়, সেটা স্বাভাবিকভাবে যায় না। আর যখন দাদারা আসে ট্যুর করতে, ঘুরতে, সুন্দরবনে ফটো তুলতে, তখন তো আসা হয়। তো তাদের সঙ্গে আসলে অনুভূতিটা আলাদা হয়, নির্ঝুম নিরিবিলিতে চুপচাপ শুধু ফটো। আজকেও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছি আমি। সাথে ট্যুর গাইড দাদা যিনি আছেন, তার কাছে কিছু টুকরো টুকরো ভিডিও মাঝে মাঝে করছি, সবটা পাচ্ছি না, তো সেগুলোই ক্যামেরাবন্দি করছি আর আপনাদেরকে শোনাচ্ছি। এখনও পর্যন্ত একদম যেটা আমরা এতে আছি ওয়াচ টাওয়ারে, তার উপরের ধাপে এখনও যায়নি, অর্থাৎ টপ ফ্লোরে গেলে হয়তো আরও একটু ভিউটা দেখতে পাবো। এখানে রোদ আছে খুব, তাই ছায় দাঁড়িয়ে দেখে নিচ্ছি যদি কিছু দেখা যায়, আর সাথে টুকরো টুকরো কিছু কথা শুনছি। মিনিমাম প্রায় 17-18 রকম অবজার্ভ করেছি। রেড ফিল্ডার ক্রাবস, হোস্ট ক্রাব, পার্পল ট্রি ক্রাব, সুইমিং ক্রাব, ফুলমুন ক্রাব, জায়ান্ট মাড ক্রাব, হর্সু ক্রাব, হার্মিট ক্রাব। এইগুলো অ্যাকচুয়ালি ম্যানগ্রোভের সঙ্গে ইয়ে করে, হ্যাঁ। ম্যানগ্রোভকে তো এই সমস্ত ক্রাবগুলোর মেন উদ্দেশ্য কি? এরা ম্যানগ্রোভ ল্যান্ডে নেস্টিং বানানো, অর্থাৎ গর্ত বানানো। কেন, এ থেকে কী সাহায্য করে দেখুন। ম্যানগ্রোভের বাঁচার জন্য ওরা যে ব্রিদিং রুটসগুলো উপরে তুলে দেয়, এটা ডিরেক্ট বাতাস অক্সিজেন নিচ্ছে, ঠিক তেমনি সাহায্য করে ক্রাবগুলো। যখন লো টাইডে ওই সমস্ত গর্তের মুখগুলো আলগা থাকে, ওখান থেকে ডিরেক্ট বাতাস প্রবেশ করে যায় শিকড়ের থেকে, সহজে অক্সিজেন নিতে পারে। এই জন্য ক্রাব হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে ওদের বাঁচার একটা ভূমিকা অবলম্বন করে। এবং ক্রাব এমন একটা খাবার যেটা এখানে যতগুলো ওয়াইল্ড লাইফ আছে প্রায় সবাই ওটাকে খেতে পারে। হরিণ বাদে হরিণ বাদে চলে আসছে, গ্রুপ চলে ওয়াইল্ড আসছে। বোর খেতে পারে, ভালো রকম কিংফিশার পাখি খেতে পারে, সাপ খেতে পারে, গোসাপ খেতে পারে। আচ্ছা, এখানে যদি হতে কখনো হতে পারে জ্যাকেল খেতে পারে। তো ক্রাবের যে নিউট্রিশনটা সবাই ওদের স্বাদ বুঝে গেছে। সুন্দরবনে জায়ান্ট মাঠ যেটা আমরা খাই, ওটা তো খুব কস্টলি, ওগুলো ধরতেও খুব রিস্কি, কিন্তু এই ক্রাবগুলো ভীষণ সাই। এইগুলোর প্রত্যেক একটা একটা রকম আছে, এবং এর টাইটোরিয়াল চট করে একটা, ঢুকে যায়। হ্যাঁ, টাইটোরিয়াল একটা জায়গা আছে। এটা যখন নামবে, যদি যদি অন্য কোনো ক্রাব হুম, পায়ে চলে যায়, ওর সঙ্গেও টাইটোরিয়াল ফাইট হয়, বেশ। ও ওটাকে ভাগিয়ে দেয়, কিংবা যদি ও পাওয়ারফুল হয় তাকে একে হটিয়ে দেয়। এটা সঠিক বলছে, ভিডিও আছে আমার কাছে। এবং কেউ দেখবেন ক্রাবগুলোর কী হয়, যখন হাই টাইড আসে, হয়তো জল উঠে আসছে, ক্রাব কী করে নিজের ওই ক্লো দিয়ে একটা লিড, অর্থাৎ মাটির ঢাকা, ওটাকে উঁচু করে নিয়ে আসে, দিয়ে গর্তের মুখটাকে দিয়ে ও ভিতরে চলে যায়। ফুল হাই টাইড হয়ে যায়, 2-3 ঘন্টা হাই টাইড থাকার পর যখন আবার লো টাইড শুরু হবে, যখন জলটা নেমে যাবে, ও ঠিক আবার ওখান থেকে বাইরে বেরিয়ে আসবে। মানে এই যে ভিডিওটা আমরা আগে করেছি, এই যে ডকুমেন্টারিটা, যে ক্রাবের বাঁচার যে সিস্টেমটা, এটা স্যান্ড ব্যাংকে বহু দেখতে পাওয়া যায়। দীঘা, মন্দারমণিতে তো প্রচুর আছে। ওখানে সি বিচে যেন মনে হয় রেড বেড কভার হয়ে থাকে। একটা যদি কোনো একটা স্টোন থ্রো করা হয়, মুহূর্তে ভ্যানিশ হয়ে যায়। এখানটাই দেখতে পাওয়া যায়। এসব দেখুন লোটাইড হয়েছে, আমার সব বেরিয়ে আসে ক্রাবগুলো। এরপরে এক জায়গাতে ক্রাব ভরেই থাকে। এই হলো ক্রাব, এই ক্রাব।
একটা থাকে পার্পল ট্রি ক্রাব, যেটা কি ফুলমুন টাইডে ফুল 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 নিউ টাইড যখন বড় হাইটাইড হয়, ওরা গাছের উপরে উঠে গিয়ে বাস করতে থাকে। আবার যখন ভাটা হবে নিচে নেমে যাবে। এই ট্রি ক্রাব এটা খুব দেখতে সুন্দর, পার্পল ট্রি ক্রাব খুব কম দেখা যায়, কিন্তু দেখা যায়। ওই যে যখন নামবে সূর্যনখরে এই ইয়েটা থেকে যখন বেরোবো আমরা, হ্যাঁ, দেখবে বাঁ দিকে এরকম অনেক অনেক। এখানে আমরা দেখেছি 35 স্পিসিস আছে, যার মধ্যে এদিকে একটা আছে গড়িয়া বলে, সেটা আপনি দেখিয়ে আসে ভালো, এটা পাওয়া যায় না, খুব রেয়ার পাওয়া যায়। এইগুলো ক্রমশ আস্তে আস্তে এগুলো ভীষণ কম হয়ে যাচ্ছে স্পিসিসগুলো, কারণ ডিফেন্স লাইনের উপরে। আমরা এই পথ দিয়ে যেতে পারি তো? বালি আছে, যেতে পারি। এটা হচ্ছে গড়িয়া, এই স্পিসিসটা কম আছে এখানে। এটার কি বৈশিষ্ট্য আছে? অ্যাকচুয়ালি গড়িয়া এগুলো অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ স্পিসিস, কিন্তু ম্যানগ্রোভটা ভীষণভাবে কমে গেছে, রেয়ার হয়ে গেছে এখন। রেয়ার হয়ে গেছে, কারণ স্লাইটের উপর ডিপেন্ড করে গাছগুলো। ঠিক আছে স্যার, এই গাছটা কিন্তু আপনি ভুললেও এখানে কোথাও পাবেন না। এই যে না গাছটা গড়িয়া, যেটা বর্তমান আছে না গড়িয়া স্টেশন কলকাতা, ওখানে কিন্তু একসময় গড়িয়া গাছ ছিল, ম্যানগ্রোভ গড়িয়া, ম্যানগ্রোভ এই গড়িয়া স্পিসিসটা, সেজন্য নাম হচ্ছে গড়িয়া। সুন্দরবন তো একটা সময় কলকাতার অনেক দূর বিতা ছিল না, কেওড়াতলা মহাশ্মশান তো সবই কেওড়া তো গাছ ছিল। ছিল। এখন যেটা আছে ন্যাশনাল লাইব্রেরি, ওখান থেকে বড় সুন্দরী আছে, সুন্দরী গাছ, যেটা ব্রিটিশ পিরিয়ড থেকে আছে। আচ্ছা এবং ন্যাশনাল লাইব্রেরি একটা সময়তে ব্রিটিশ পিরিয়ডে ওটা ছিল হান্টিং হাউস, আচ্ছা। ওখান থেকে ব্রিটিশরা আগে সুন্দরবন ঢুকতো কোচিং করতে। আর এটা হচ্ছে কেওড়া, বিটালা। আর এটা হচ্ছে কাঁকড়া, এই হচ্ছে রেড ক্রাব যখন হয় না, লাল ফুলগুলো, যার বোটানিক্যাল নেম আছে বুগিরিয়া রোজা। এটা আলাদা, এটা জালকারপাস গ্রুপেরই গাছ। ওইটা কেওড়া, তাই তো ফুল আসছে। হ্যাঁ, ফুল এসছে বড়টা। এইটা গর্জন, যেটা ওই বড় হয়েছে না, যার স্টিল রুটস নেমেছে, এটাকে বলা হয় প্রপ রুটস। এখানে আছে আপিকুল এটা। আর এইটা হচ্ছে খলসি, এর মধুটাই সব থেকে। ফুল কই? এইটা খলসি, এরা এই যে সিরিয়া, এইটা ফুল আছে এখানে, এই না ফুল ফুটে আর ফল হবে এগুলো, এই যে সিরিয়া। ফুলগুলো এটা হচ্ছে জারকারপাসের সেকেন্ড স্পিসিস, যেটা নাম, এটা হচ্ছে ধুন্দুল। এটা হচ্ছে বাইন স্পিসিসের, যেটা জাত বাইন, অফিসিয়াল লিস্ট, এটা জাত বাইন এটা। আচ্ছা, এটা জাত বাইন ওখানেও আছে। আর এইটা হচ্ছে বকুল কাঁকড়া, এটা ফুল দেখুন লুক লাইক বকুলের মতো, রঙের স্পিসিস, এটা আলাদা। কালো বাইন আমি দেখাচ্ছি আপনাকে কালো বাইন। ব্ল্যাক অলিভ ছিল। এটা হচ্ছে কেওয়া, এটা কেওয়া। একটা মতো পাতা। আর এটা হচ্ছে নেপোফিটিকান্স, এটা লার্জেস্ট ম্যানগ্রোভ পাম। এই যে ফুল হয়েছে না গোলপাতা, এই যে ফুলের থেকে এখান থেকে এক ধরনের জুস নেওয়া হয়, যেটা রসটাকে পরে গুড় তৈরি করা হয়। আচ্ছা, গোলপাতা এটা কিন্তু বাংলাদেশে এটা ব্যাপক এর একটা কাজ চলছে। এর যে ফলগুলো হয় না, লুক লাইক ইয়ং কোকোনাটের মতো, এগুলো খাওয়া যায়, এডিবল ফ্রুটস। ওই ফলটা ওটা ফল, একটা ফুল, ওই ফুলটা। আচ্ছা তো এখান থেকে কি ফল হবে? এই যে এরকম ফলগুলো এরকমই হবে। এই যে আছে না ফুলগুলো, এইগুলো পরে ফুটবে, ফুটে এরকম ফল তৈরি হবে। অ্যাকচুয়ালি ফলগুলো হচ্ছে লুক লাইক গোল, রাউন্ড শেপ, সেই জন্য গোল ফল। আর এইগুলো একটা সময় কিন্তু লোকাল মানুষ প্রথমে এই গাছের পাতা কেটে ঘরে শেপ তৈরি করতো। আচ্ছা, এটা ভালো, এটা এক সময় এখন কম হয়ে গেছে স্পিসিস। হোগলা আলাদা, হোগলা ঘাস টাইপের, দোবাঙ্কি পুকুর দেখতে পাবেন হোগলা। আর এদেরই অন্যরকম শিকড় হয়, যেমন বাইরে তৈরি হয় নর্মাল এরিয়ার রুটস, তেমনি জমার তৈরি হয় স্নেক রুটসগুলো। খলসির ফুল হয়েছে ওই যে ফুটেছে। এখানে 35 স্পিসিস পাওয়া যায়। আচ্ছা। আর এটা হচ্ছে তোরা, যেটা আপনার ছিলেন না, আজকে ছিলেন না। কেমন লাগছে আপনাদের হঠাৎ করে সুন্দরবন ট্যুরে আসা? এবং সেখানে আমি ক্যামেরা ইউজ করছি না, কারণ হঠাৎ করে এসে আমি আর ক্যামেরা ইউজ করতে পারছি না। মানে এসছি,
সেখান থেকে এত সুন্দর সুন্দর তথ্য পাচ্ছি যেগুলো ক্যামেরাবন্দি করতে হচ্ছে। তাই ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে, একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করছি বেশ কিছু তথ্য সূত্র আমি দিতে পারছি আপনাদের, সেটাও বা অনেক ঘুরতে এসে সেখান থেকে জাস্ট ক্যামেরাবন্দি করা, এটাও একটা বিরাট ব্যাপার। আর তার সাথে বারবার বলছি তো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা তার সঙ্গে থাকা অ্যাডভেঞ্চারই আলাদা। কালকে বাঘ দেখেছি, আজকে যাচ্ছি আবার ফিরখালি 2 পেরিয়ে গেছে, এখন সুদর্ণখালিতে আছি। এবার যাব করে সেখানে যদি বাঘ দেখতে পাই, বাঘ দেখার আশায় এসছি এমনটা নয়, জঙ্গল ঘুরতেই এসছি। তো দেখা যাক, সামনে এগোতে থাকি।